আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বারবার তাদের কর্মকর্তাদের বাংলাদেশে আসা যাওয়া করা, জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে গিয়ে হামলার হুমকি এদের নানা তরফে এবং দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটে যাওয়া, যার ফলশ্রুতিতে এখন মনে হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠতে পারে। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকেও উদ্বিগ্ন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে পশ্চিমের বন্ধু হিসেবে, পশ্চিমের শুভাকাঙ্ক্ষী হিসেবে যে সরকার মার্কিন সরকারই বসিয়েছে বা মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একরকমের উদ্যোগে বসেছে বাংলাদেশে, ইউনূস সরকার, সে সরকারের পেছনে আসলে যারা শক্তি হিসেবে কাজ করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরো অঞ্চলের জন্য হুমকি। বাইডেন আমলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ যে রাষ্ট্রদূত, যিনি শেখ হাসিনার আমলেরও সর্বশেষ রাষ্ট্রদূত, পিটার হাস, মনে করে দেখুন 2021, 22, 23, 24-এ দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত কি ভীষণ চঞ্চল সময় তিনি কাটিয়েছেন বাংলাদেশে। তিনি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের প্রতিষ্ঠান মায়ের ডাক, সানজিদা তুলি, যিনি এখন বিএনপির মনোনয়ন পেয়েছেন এমপি পদে, সানজিদা তুলির মায়ের ডাকের কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়েছেন শাহিনবাগে। তিনি তাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়েছেন। এই পিটার হাস হাসিনার আমলে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে এসব কথা বলে র্যাবের, পুলিশের সদস্যদের ভিসা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন, ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করিয়ে এনেছেন আমেরিকা থেকে। তিনি এমনকি এই হুমকিও দিয়েছেন যে 2024-এর নির্বাচন, হাসিনার সর্বশেষ যে নির্বাচনটা, সেই নির্বাচনটিতে যারা সহযোগিতা করবে, মানে উনি ডিসিশন নেবেন যে কারা সহযোগিতা করছে, যারাই সহযোগিতা করবে তাদেরই নাকি চিরতরে আমেরিকা যাওয়ার পথ তিনি বন্ধ করে রাখবেন। এসব হুমকি ধামকি যখন মার্কিন যুক্তরাষ্ট্র একদম সক্রিয়ভাবে দিচ্ছিলেন এবং কোনো বাধা না মেনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ স্থাপনে ঢাকা শহর চষে ফেলছিলেন, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন করতে ঢাকা শহর বেরিয়ে বেড়াচ্ছিলেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন ইউনূস আমলে শেখ হাসিনার পতনের 15 মাস বাদে, যখন শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত হিসেবে এবং মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হয়েছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে নীরব। না মার্কিন সরকার খোদ ওয়াশিংটন থেকে কোনো আওয়াজ দিয়েছে, না মার্কিন দূতাবাস বাংলাদেশে কোনো আওয়াজ দিয়েছে তাদের মিত্র সরকার ইউনূস সরকারকে বাহবা জানিয়ে। এটাকে এই যদি একটা সিগন্যাল হিসেবে ধরেন তাহলে বুঝতে সুবিধা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন থেকে ট্রাম্প প্রশাসনে এসে তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, তাদের পররাষ্ট্র নীতিতে যে ব্যাপক পরিবর্তন এনেছে, সেই পরিবর্তন ইউনূস সরকারকে দূরে ঠেলে দিয়েছে, বর্তমান মার্কিন প্রশাসনের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে তাদের পররাষ্ট্র নীতির লেন্সে, আর শেখ হাসিনার দিকে ঝুঁকতে একরকম বাধ্য করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে বসে বাংলাদেশের সংবাদ মাধ্যম, তার 14 দলের বৈঠক, সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স, নানা রকম সমাবেশেই তিনি দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন যে যুক্তরাষ্ট্রের বঙ্গোপসাগরে একটা ঘাঁটি চাই, সে কারণে তার উপর চাপ বাড়ছে। সেন্ট মার্টিনে তারা একটা ঘাঁটি করতে চায়, সেজন্য সেন্ট মার্টিন নিয়ে নেওয়ার চাপ বাড়ছে। পার্বত্য চট্টগ্রামে তারা একটা খ্রিস্টান দেশ প্রতিষ্ঠা করতে চায়, সে কারণে পূর্ব তিমুর স্টাইলে, সে কারণে তার উপর চাপ বাড়ছে। নানা জায়গায় আমেরিকা তার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে চায়। বঙ্গোপসাগরে সে তেল গ্যাসের অনুসন্ধানের সব কাজ মার্কিন কোম্পানিকে দিতে বলে শেখ হাসিনাকে। এই সব চাপের কারণে শেখ হাসিনা বলছিলেন যে এইগুলো যদি তিনি মেনে নেন তাহলেই তিনি ক্ষমতায় নিশ্চিন্তে থাকতে পারেন, না হলেই
আমেরিকার প্রশাসনের, বাইডেন প্রশাসনের চাপ তার উপর বাড়ছে। ক্ষমতাচ্যুত হবার পর থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে শেখ হাসিনা সহ তার মিত্ররা, মানে তার যারা দলের ঘনিষ্ঠ ব্যক্তিরা, তারা রেজিম চেঞ্জ অপারেশনের কথা সরাসরি ভাবে বলছেন এবং তারা বলেছেন যে ডিপ স্টেট, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এর সঙ্গে যুক্ত থাকতে পারে। কাজেই CNN নিউজ 18 যখন তাকে সরাসরি জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে ওয়াশিংটনের ভূমিকাকে ব্যাখ্যা করবেন, আপনি কি মনে করেন যে তারা শুধু রাজনৈতিক সংস্কার চেয়েছিল, নাকি তারা সরাসরি তখন সামরিক বেসামরিক একটা জোটকে, একটা অংশকে, একটা ব্লক তৈরি করে তারা তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আপনাকে ক্ষমতাচ্যুত করার কাজে ব্যবহার করেছে? শেখ হাসিনা তখনও খুব কৌশলগত উত্তর দিয়েছেন। তিনি বলেছেন আমাদের সবসময় সব প্রশাসনের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সকল প্রশাসনের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক ছিল, কাজেই উই হ্যাড নো রিজন টু বিলিভ, আমাদের বিশ্বাস করবার কোনো কারণ নাই যে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য কোনো বিদেশি শক্তি সক্রিয়ভাবে যুক্ত ছিল এই আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে। সাথে সাথে এই CNN নিউজ 18 থেকে অনেকেই এই শিরোনাম করা শুরু করেন যে শেখ হাসিনা বলেছেন কোনো ফরেন হ্যান্ড নাই, কোনো বিদেশি শক্তি তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ছিল না। শেখ হাসিনা কিন্তু আসলে লিখিত ইন্টারভিউ দিচ্ছেন, কাজেই তার লাইনগুলোকে, তার বাক্যগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ কম। তিনি স্পষ্টতই বলেছেন যে এই উত্তরেই, এই লাইনটার পরে যে নো রিজন টু বিলিভ, আমাদের বিশ্বাস করার কোনো কারণ ছিল না, বলবার পরেই তিনি বলেছেন যে ইউনূসের খুব গুরুত্বপূর্ণ বন্ধু আছে ওয়েস্টে, পশ্চিমে, এবং তারা তার অর্থনৈতিক তত্ত্ব শুনে তাকে পছন্দ করত, তাকে অ্যাডমায়ার করত, তার বিষয়ে মুগ্ধ ছিল। এখন তারা ইউনূসের রূপ বুঝতে শুরু করেছে যে ডক্টর ইউনূস আসলে একটা মুখোশ এবং তার পেছনে আসলে তিনি ইসলামিক এক্সট্রিমিস্টদেরকে, চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোকে এক রকমের শাসন ব্যবস্থা কায়েমের ক্ষমতার কেন্দ্রে চলে আসার সুযোগ দিচ্ছেন এবং এ কারণেই ওয়েস্টের মোহ ভাঙতে শুরু করেছে। এবং এই প্রশ্নের উত্তরেই, মানে তাকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের ভূমিকা কি ছিল, সে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এরপর স্পষ্ট করে বলে বসেন, প্রেসিডেন্ট ট্রাম্প, উইথ হুম আই হ্যাভ ভেরি গুড রিলেশনস, হ্যাজ পাবলিকলি এক্সপ্রেসড হিজ ডিসলাইকস অফ ইউনূস। প্রেসিডেন্ট ট্রাম্প, যার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, তিনি প্রকাশ্যেই ইউনূসের ব্যাপারে তার অপছন্দ প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসন আর বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতি, হাসিনার প্রতি নীতিতে একটা বড় ধরনের পরিবর্তন, বড় ধরনের পার্থক্যই ট্রাম্প প্রশাসনের সঙ্গে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ঘনিষ্ঠ করে তুলছে। হাসিনা পুত্র জয় ANI-কে, ভারতীয় বার্তা সংস্থাকে কালই যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেখানেও তিনি পরিষ্কার করে বলেছেন, মনে করিয়েছেন যে ট্রাম্প প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশে চরমপন্থার বিকাশ নিয়ে এবং বাংলাদেশ যে আঞ্চলিক একটা অস্থিরতা তৈরি করছে সেই বিষয়টা নিয়ে, যেই আঞ্চলিক অস্থিরতার কারণে দিল্লির বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসীদের সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে, যেই সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানের লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদের সম্পর্ক থাকে, বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সন্ত্রাসীরা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা সদস্যরা বেরিয়ে পড়েছে, এগুলো প্রধানমন্ত্রী মোদীকে যেমন উদ্বিগ্ন করে, প্রেসিডেন্ট ট্রাম্পকেও উদ্বিগ্ন করে। এবং এটা বলে তিনি একথা পর্যন্ত বলেছেন যে একদিকে যেমন তারা মনে করেন 2024 সালে বিক্ষোভকারীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI, কারণ তাদের কাছে এমন ভিডিও আছে যে যেই ভিডিওতে বিক্ষোভকারীদের হাতে 2024-এর জুলাই আগস্টে অস্ত্র দেখা যায়। সে কথা বলে তিনি এটাও বলেছেন, মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প একথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বাইডেন প্রশাসন মিলিয়নস অফ ডলার, লাখ লাখ ডলার রেজিম চেঞ্জ অপারেশনের জন্য, বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য খরচ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সম্প্রতি পরিষ্কার করে বলেছেন যে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে তারা
পয়সা খরচ করে কোথাও রেজিম চেঞ্জে যাবে না, বরং তারা আঞ্চলিক স্থিতিশীলতা শান্তির দিকে নজর দেবে, যাতে ওই স্থিতিশীলতার মাধ্যমে বাণিজ্যের প্রসার ঘটে। এবং তারা পরিষ্কারভাবে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ খরচ করে জায়গায় জায়গায় সরকার পরিবর্তন করে দীর্ঘমেয়াদী অশান্তিতে চলে যাওয়া এই নীতি থেকে ট্রাম্প প্রশাসন স্পষ্টত সরে আসতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের, কনজারভেটিভদের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের শীর্ষস্থানীয় চিন্তকদের একজন মাইকেল রুবিন, যাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর রাজনীতি, সমাজ এসব বিষয়ে, মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দেখা হয়, সেই মাইকেল রুবিন সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন যে তারা যদি প্রেসিডেন্ট বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের নীতি থেকে সরে না আসেন, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যেই নীতির কারণে বাংলাদেশে তারা হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন, তাহলে বাংলাদেশ এই অঞ্চলে দক্ষিণ এশিয়া থেকে এশিয়া এবং এশিয়া থেকে পুরো বিশ্বের জন্য বাংলাদেশ হয়ে উঠবে সবচেয়ে বড় উদ্বেগের একটা কেন্দ্র, যদি না মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুততম সময়ে বাংলাদেশের বিষয়ে তার নীতির পরিবর্তন ঘটায়। কারণ বাংলাদেশে যে ধরনের ভয়াবহ সহিংসতা, বিশৃঙ্খলা এবং ধর্মীয় উগ্রবাদের বিকাশ ঘটছে, জঙ্গিবাদ যেভাবে ছড়িয়ে পড়ছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত। কাজেই মার্কিন প্রশাসনের ওপর, ট্রাম্প প্রশাসনের ওপর বাইডেনের নীতি থেকে সরে আসার চাপও ছিল, এমনকি তার শুভাকাঙ্ক্ষী, তার পৃষ্ঠপোষক, তার চিন্তকদের তরফেও। এবং মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন শুধু যে বলেছে যে তারা এই নীতি থেকে সরে আসছে, দক্ষিণ এশিয়ায় তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটাচ্ছে, তাই নয়, ট্রাম্প প্রশাসন এখন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের পছন্দের কর্মকর্তাদের বসাচ্ছেন। মানে 2024-এর জুলাই আগস্টের আগে থেকে পিটার হাস যেমন একদিকে চঞ্চল ছিলেন, আরেকজন যেই চঞ্চল কর্মকর্তা বাংলাদেশের পুরো ঘটনা প্রবাহকে একরকম নিয়ন্ত্রণ করেছিলেন, তিনি ছিলেন ডোনাল্ড লু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ এশিয়া। তো এই পোস্টে যিনি থাকেন, সেই ডোনাল্ড লুর পোস্টে যিনি থাকেন, তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই দেশগুলো দেখেন। এখন সেই ডোনাল্ড লুও কিন্তু তখন একদিকে যেমন সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টিকারীদের মধ্যে একজন ছিলেন বলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্রে জানা যায়, যে তারা যেন শেখ হাসিনা সরকারের কথা না শোনে, তারা যেন ছাত্র জনতার এই আন্দোলন, যে সহিংসতা, যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল, সেটা নিয়ন্ত্রণে তারা যাতে সরকারকে সহায়তা না করে। এবং এই ডোনাল্ড লু গুরুত্বপূর্ণ ভূমিকা তখন রেখেছিলেন কোন কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে রেজিম চেঞ্জে বা শেখ হাসিনা সরকারের পতনের জন্য কাজে লাগানো যাবে সেসব নির্ধারণে এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষায়। সেই ডোনাল্ড লুর জায়গায় ট্রাম্প এখন নিয়োগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে, যার জন্মই হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে, এবং যিনি একজন পেশায় একজন একাডেমিক, একজন শিক্ষাবিদ, এবং যার গবেষণার মূল জায়গা হচ্ছে জিহাদের রাজনীতি। এবং তার গবেষণায় তিনি দেখিয়েছেন যে কিভাবে পাকিস্তান এই জিহাদের রাজনীতিকে তাদের একটা রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করেছে। এটা এরকম নয় যে তারা এর শিকার, বরং তারা ওটাকে তাদের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে রাখতে, অশান্তি সৃষ্টি করতে কেমন ভাবে একটা মুখ্য বা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তার মানে পল কাপুর ব্যক্তি হিসেবে পাকিস্তানের যে দীর্ঘ সময়ের ইসলামী চরমপন্থা ছড়ানোর রাজনীতি, তার বিরোধী একজন ব্যক্তি জেনে, তিনি ভারতীয় বংশোদ্ভূত জেনে, তিনি দিল্লিতে জন্মেছেন জেনে ট্রাম্প প্রশাসন তাকে এখানে নিয়োগ দিয়েছে। ওই কথাটা মনে করে দেখুন, মোদি ট্রাম্পের বৈঠকের পর ট্রাম্প বললেন যে বাংলাদেশ বিষয়ে তাকে প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন যে বাংলাদেশ বিষয়ে বা এই অঞ্চল বিষয়ে তারা ভারতকেই তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করেন, এবং মনে করেন প্রধানমন্ত্রী মোদির সিদ্ধান্তের ওপরেই তারা নির্ভর করবেন। এখন
প্রধানমন্ত্রী মোদী সহ পুরো ভারত যখন উদ্বিগ্ন বাংলাদেশে চরমপন্থার বিকাশ নিয়ে এবং এর একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে, সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হচ্ছে ইউনূস সরকারের এই ক্ষেত্রে একটা প্রকাশ্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সরকার পরিবর্তনের মাধ্যমে আসলে একটা চরমপন্থী সরকার বসেছে বলে রাষ্ট্রীয় নীতি পরিচালনায় স্পষ্ট হয়ে উঠছে পর্যবেক্ষকদের কাছে। তো এই পল কাপুরের নিয়োগটাও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ সূত্রগুলো। তারা বলছেন যে একদিকে যেমন শেখ হাসিনা, আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলোর সঙ্গে তাদের যোগাযোগ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তেমনি ভারতের সঙ্গে মোদির সঙ্গে ট্রাম্পের মানে দীর্ঘদিনের তাদের গলাগলি বন্ধুত্বের মধ্যে যে একটা চির ধরলো, সেসবের একটা অবসান হচ্ছে। ভারতের ওপর যে অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, এখন সেটাকে 15% নামিয়ে আনার কথা হচ্ছে। এমনকি আগে যে শুল্ক ছিল সে শুল্ক কিছুটা নামিয়ে এনে ভারতকে সবচেয়ে মোস্ট ফেভার্ড নেশন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাণিজ্য সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় নিয়ে আসার বিষয়ে আলাপ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে। কাজেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের একটা নাটকীয় পরিবর্তন ঘটেছে। ট্রাম্প প্রশাসন, বাইডেন প্রশাসনের যে পররাষ্ট্রনীতি সেটা থেকে বড় ধরনের শিফট করেছে, বড়ভাবে সরে এসেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে একদিকে ইউনূস সরকারকে যখন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বলে মনে করা হচ্ছে, এর ফলে যুক্তরাষ্ট্র নানা দিকে মানে সাগরে পাহাড়ে নানা জায়গায় একটা অবারিত বিচরণের সুযোগ পাচ্ছে বটে, কিন্তু ইউনূস সরকার অন্যদিকে যুদ্ধ বিমান কিনছে চীনের কাছ থেকে। ইউনূস সরকার চীনের সঙ্গে নানা রকম সামরিক কৌশলে যে ধরনের ঘনিষ্ঠ হয়ে উঠছে সেটা নিয়ে খোদ ওয়াশিংটনে উদ্বেগ আছে এবং নতুন যে রাষ্ট্রদূত পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সে ভীষণভাবে চীন বিরোধী এবং তার মূল অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে ইউনূসকে চীনের সঙ্গে বেশি মেশামেশির ঝুঁকিটা বুঝিয়ে দেওয়া। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সরকারের ওপরেও ভরসা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। অন্যদিকে এই যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বারবার তাদের কর্মকর্তাদের বাংলাদেশে আসা যাওয়া করা, জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে গিয়ে হামলার হুমকি এদের নানা তরফে এবং দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটে যাওয়া, যার ফলশ্রুতিতে এখন মনে হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠতে পারে। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকেও উদ্বিগ্ন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে পশ্চিমের বন্ধু হিসেবে, পশ্চিমের শুভাকাঙ্ক্ষী হিসেবে যে সরকার মার্কিন সরকারই বসিয়েছে বা মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একরকমের উদ্যোগে বসেছে বাংলাদেশে ইউনূস সরকার, সে সরকারের পেছনে আসলে যারা শক্তি হিসেবে কাজ করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুরো অঞ্চলের জন্য হুমকি। CNN নিউজ 18-এর সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা সে কথাটাই বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট বুঝতে পারছে, পশ্চিম স্পষ্ট বুঝতে পারছে যে ইউনূস একটা কার্ডবোর্ডে কাটা একটা পুতুল মাত্র, যেই পুতুলের পেছনে আসলে আছে হিজবুত তাহরিরের মতো এক্সট্রিমিস্ট চরমপন্থী সংগঠনগুলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক ভয়াবহতা নিরসনে কোনো কার্যকর সমাধান নয়, আমি অন্তত মনে করি না। যদি হতো তাহলে 2001 সালে প্রথমবারের মতো শেখ হাসিনার সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে পাল্টে দেয়া যেত। কিন্তু বিচারপতি লতিফুর রহমান এবং তার ভাই রজার খলিলরা মিলে তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি জামায়াতের অনির্বাচিত সরকার হিসাবে কাজ করিয়ে আওয়ামী লীগকে পরাজিত করে। বিএনপি জামায়াতকে ক্ষমতায় বসানো হয়েছিল, আর ক্ষমতায় বসেই বিচারপতিদের বয়স ম্যানিপুলেট করে এক সময়ের জাসাস সভাপতি যাতে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন সে ব্যবস্থা করেছিল বিএনপি জামায়াত। আর এ কারণেই আওয়ামী লীগের পক্ষে আর কোনো তত্ত্বাবধায়ক ব্যবস্থার উপর আস্থা রাখা সম্ভব ছিল না। তাছাড়া 1/11 সরকার এসে তত্ত্বাবধায়ক পদ্ধতিতে তো এক প্রকার অকার্যকর করেই দিয়েছিল, মানে কবর দিয়ে দিয়েছিল। ফলে ক্ষমতায় গিয়ে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার বিকল্প আর কোনো কিছু ছিল কি? ছিল না।
এবারও প্রায় ১/১১ মতো একটি অনির্বাচিত ইউনূসের নেতৃত্বে সরকার ক্ষমতায়। ওদিকে উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেছে, কিন্তু ইউনূস কেন তাহলে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে সরে পড়ছে না বলুন তো? কেন তিনি গো ধরে আছেন একটি তথাকথিত নির্বাচন তাকে করতেই হবে? কে তাকে দিব্যি দিয়েছে? আসুন বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করা যাক। সুপ্রিম কোর্ট এক সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে বাতিল করেছিল, আর আজ সেই একই আদালত বলছে ব্যবস্থাটি বৈধ, এটিকে পুনর্বহাল করা হলো। ইতিহাস যেন নিজেই নিজের ব্যাখ্যা বদলে ফেললো। এর মধ্যে নদী বদলেছে, সরকার বদলেছে, ক্ষমতার মালিক বদলেছে, কিন্তু রাজনীতির চরিত্র বদলায়নি। বাংলাদেশের ক্ষমতার রাজনীতি কখনোই স্থির নয়। রাজনীতির নদীতে চর জাগলেই যে সবচেয়ে ক্ষমতাবান সে চরটিকে দখল করে সর্বশক্তি দিয়ে তাতে যত রক্তপাতই ঘটুক না কেন। জুলাই সন্ত্রাসীরা তেমনি চর দখলের মতো বাংলাদেশকে দখল করেছে। ক্ষমতায় বসিয়েছে ইউনূসকে পুতুল হিসেবে, আর তার চেয়ারটিকে পাহারা দিতে সেনাবাহিনী, বিএনপি, জামায়াত, এনসিপি সকলেই লালু ভুলু কালু হয়ে দাঁড়িয়ে আছে যমুনার দরজায়। ডাকলেই তারা গিয়ে হাজির হন যে কোনো সময়। কথা বলছিলাম তত্ত্বাবধায়কের ফিরে আসা নিয়ে। তবু এই ফিরে আসায় একটা বড় শূন্যতা আছে। আদালত তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনলো ঠিকই, কিন্তু তা এখনই নয়। আগামী জাতীয় নির্বাচন হবে একটি বিতর্কিত, সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ, অবৈধ অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক কার্যকর হবে ভবিষ্যতে, মানে চতুর্দশ সংসদ নির্বাচনে। এই ফাঁকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে লাভ কি? আরো বড় প্রশ্ন হলো, এই নির্বাচনটি যদি এই অবৈধ সরকারের অধীনেই হয় তখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার দরকারটা কি? আরো একটি বড় প্রশ্ন এখানে রেখে পরবর্তী বিশ্লেষণে যাই। প্রশ্নটি হলো, ইউনূস সরকার কার্যত অবৈধ, কোনো ন্যায্যতা নেই এই সরকারের। তাহলে এই সরকারের অধীনে হওয়া যে কোনো চুক্তির মতো যে কোনো নির্বাচনে যে অবৈধ হবে তাতে আপনার কোনো সন্দেহ আছে কি? পরবর্তীতে আদালত এই অবৈধ সরকারের অবৈধ চুক্তিগুলোর মতো অবৈধ নির্বাচনও চ্যালেঞ্জ হবে না মনে করছেন? যদি নির্বাচন হয় আর কি। আমি তো এখনো মনে করি যে ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না। একথা আগেও বলেছি, এখনো বলছি, এই আলোচনার শেষেও বলবো। আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা দিয়ে শুরু করি, যারা গত ১ যুগ ধরে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে অংশ নেবে না বলে জোর গলায় কথা বলেছে, রাস্তায় নেমেছে, ভাঙচুর করেছে, জ্বালাও পোড়াও করেছে, ট্রেনের লাইন উপড়ে ফেলেছে। কি করেনি বলুন তো? আগুন সন্ত্রাস করেছে। বিএনপি, জামায়াত, সুজন, নাগরিক সমাজ সবারই দাবি ছিল এই নির্দলীয় সরকার ছাড়া ভোট নয়। কিন্তু আদালতের রায় যখন জানালো এখন নয় পরে হবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন, এখন ইউনূসের অধীনে নির্বাচন হবে, তখন তারা একটু আপত্তি তুললো না কেন বলুন তো? বরং তাদের আইনজীবীরা রিভিউতেও লিখলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ভবিষ্যতের জন্য চাই। এতদিনের অবস্থান থেকে হঠাৎই পিছু হটা নিছক কাকতালীয় নয়, এটি রাজনৈতিক অঙ্কের বাস্তবতা। কারণ তারা মনে করছে ক্ষমতা তো বিস্কুটের দৌড়ের বিস্কুটটির মতোই তাদের সামনে ঝুলছে, দৌড় দিলেই পাওয়া যাবে। তাই তারা আদালতকে গিয়ে দিয়ে একটি নির্দেশনা আনিয়েছে, কারণ আদালত তো তাদের পকেটে রাখা চোথাটি রায় আকারে সাপ্লাই দেওয়ার জন্য সদা প্রস্তুত। বিএনপি ও জামায়াতের আইনজীবীরা যুক্তি দিচ্ছে যে ৫৮B এবং ৫৮C এখনই কার্যকর করা যাবে না, কারণ সংসদ নেই। এই ধারাগুলো সংসদ ভেঙে যাওয়ার পর কার্যকর হয়। তাই আপাতত অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে। এই ব্যাখ্যা শুনতে আইনসম্মত মনে হলেও অনেক আইনজ্ঞ এটিকে পাতলা যুক্তি বলছেন। চাইলে আদালত অন্তর্বর্তী নির্দেশ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব অন্য কাঠামোর হাতে দিতে পারত। আদালত যদি ১০৬ ধারা বলে একটি অবৈধ সরকারকে বৈধ মানতে পারে, তাহলে কেন এখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের নির্দেশনা দিতে পারছে না বলুন তো? কোন যুক্তিতে আদালত সেটা করলো না? এবার আসা যাক বিএনপি জামায়াতের রাজনীতির ইতিহাসে। তারা কখনোই স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। একবার নয়, দুইবার নয়, প্রতিবারই আন্দোলন সংঘর্ষের মুখে তাদের পতন হয়েছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকার সময় তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা নষ্ট করার জন্য বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়েছিল, KM হাসানকে বসানোর খেলা সৃষ্টি করার জন্য সবকিছুই করেছে। এই ঘটনায় পরবর্তীতে ১/১১ জন্ম হয়েছে। তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ভূমিকা বাংলাদেশকে ঠেলে দিয়েছিল ভয়াল ১/১১ দিকে।
সেই ১/১১ দায় বিএনপি কখনো এড়াতে পারে না। সেই ১/১১ যে কুশীলব ডক্টর ইউনূস সে এখন ক্ষমতায়। অন্যদিকে এই দেশ কেবল একবারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখেছে, সেটা ২০০১ সালে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়েছে। এর বাইরে যা হয়েছে সব ছিল আন্দোলন, সংঘর্ষ এবং অনিবার্য পতন। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতি দলগুলোর আনুগত্য আসলে ক্ষমতার প্রশ্নে নির্ভরশীল, নীতির প্রশ্নে নয়। এখন তারা তত্ত্বাবধায়কের পক্ষে, কারণ তারা ক্ষমতায় নেই। তারা ক্ষমতায় গেলে একই ব্যবস্থাকে আবারও বাতিল করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এবার দেখা যাক আদালতের রায় যে অদ্ভুত এক বাস্তবতা তৈরি করেছে তা কি। আদালত বলল তত্ত্বাবধায়ক ফিরল, কিন্তু এখনই নয়। এখন নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, যা একটি অসাংবিধানিক ধূসর অঞ্চলে দাঁড়িয়ে আছে। এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে, জনগণের ভোট ছাড়াই। তাদের বৈধতা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন আছে, আর এখন সেই সরকারই নির্বাচন করবে। প্রশ্নের পাহাড় তৈরি হবে না এই নির্বাচন নিয়ে? আপনার কি মনে হয়? বুঝলাম বিএনপি জামায়াত তত্ত্বাবধায়ক চায় না, কারণ তারা মনে করছে যে ক্ষমতার বিস্কুট আর একটু দৌড়ালেই পাওয়া যাবে। কিন্তু ইউনূসের সরকার কেন চায় না বলুন তো? ইউনূস মহাজন তো এখনই পারেন বলতে যে এত ভয়াবহ অবস্থায় দেশটা পড়েছে যে আমাদের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, তাই আমরা চলে যাই, একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক, তারাই নির্বাচন করুক। বিশেষ করে আমাদের সরকার তো ছাত্রদের নিয়ে গঠিত, ফলে পক্ষপাতিত্বের অভিযোগ তো এড়ানো সম্ভব নয়, কিন্তু তারা সেটি করবে না। ইউনূস স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না। গ্রামীণ ব্যাংক যে ছাড়েনি, মানে গ্রামীণ ব্যাংক যে আঁকড়ে ধরেছিল, তার পক্ষে ক্ষমতা ছাড়া সম্ভব? আপনার কি মনে হয়?